আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পাকিস্তানের বেলুচিস্তানে সেনা সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত। ঈদ উদযাপনে পরিবার সহ বাড়ি যাওয়ার পথে হামলা। ফরিদপুরের নগরকান্দায় বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্য সহ ৫ জন নিহত। রোগী নিয়ে মেডিকেলে যাওয়ার পথে দুর্ঘটনা। পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে জমা হতে পারে আজ। সংযুক্ত হচ্ছে ফরেনসিক ও পোস্টমর্টেম রিপোর্ট সহ আরও কিছু আলামত। সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন। সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থায় দেশ প্রবেশ করেছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য। তথ্য প্রযুক্তি নির্ভর কৃষির জন্য বাজেট বরাদ্দের কথা জানালেন অর্থমন্ত্রী। কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশ সরকারকে হস্তান্তর। এবং ঈদে মুক্তি পাচ্ছে কাজী আনোয়ার হোসেন সৃষ্ট জনপ্রিয় স্পাই থ্রিলার অবলম্বনে চলচ্চিত্র মাসুদ রানা। যৌথ প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। পাকিস্তানের বেলুচিস্তানে কোয়েটায় সেনা সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলুচিস্তানে একটি রেল ক্রসিংয়ে সামরিক কর্মীবাহী ওই ট্রেনটি লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা দেয়। হতাহতদের মধ্যে পেশোয়ারগামী অনেক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্য রয়েছেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সেনা সদস্যরা ঈদের ছুটি উদযাপন করতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি উল্টে যায় এবং আগুন ধরে যায়। রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হতে পারে আজ। সংযুক্ত হচ্ছে ফরেনসিক ও পোস্টমর্টেম রিপোর্ট সহ আরও কিছু আলামত। এ বিষয়ে জানতে এনামুল কবির রূপমের কাছে যাচ্ছি, তিনি আদালত প্রাঙ্গণে আছেন। রূপম, পল্লবীর শিশু ধর্ষণ ও হত্যা মামলা বিষয়ে আদালতের আজকের কার্যক্রম নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের মামলায় আজকে পল্লবী থানার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে। থানা সূত্রে বলা হয়েছে যে আজকে যে কোনো সময় তারা ঢাকার সিএমএম আদালতে ওই চার্জশিট জমা দেবেন। এর আগে হত্যা মামলার যে প্রধান অভিযুক্ত উনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং এই জবানবন্দিতে তার স্ত্রীর সম্পৃক্ততার কথা জানিয়েছেন এবং বলেছেন যে হত্যাকাণ্ডের আগে, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। আদালতে চার্জশিট জমা হতে পারে যে কোনো সময়। এর উপর ভিত্তি করে আদালত চার্জশিটটি গ্রহণ করলে পরবর্তী কার্যক্রম শুরু হবে। পপুলার পল্লবীর যে অবাঙালি অধ্যুষিত এলাকা মিল্লাত ক্যাম্প, সেই ক্যাম্পের সামনের বাসায় এই হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশের যে চার্জশিট, সেই চার্জশিটের সংযুক্ত হবার সম্ভাবনা রয়েছে ডিএনএ প্রোফাইল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট এবং ফরেনসিক অ্যানালাইসিস রিপোর্ট আদালতে জমা দিতে পারে, এমনটি জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। আদালতে কার্যক্রম শুরু হলেও এখনো
চার্জশিট জমা হয়নি। আমরা আদালত সূত্রে জানতে পেরেছি যে কোনো সময় ওই চার্জশিট আদালতে জমা হবে। রূপম, ধন্যবাদ। হামে নতুন করে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, তবে হাসপাতালগুলোতে বাড়ছে হাম পরবর্তী জটিলতা নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিশুরা হামে আক্রান্তের পর 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত নানান জটিলতায় আক্রান্ত হতে পারে। এ সময় মায়েদের সতর্ক থাকা এবং শিশুদের উচ্চ প্রোটিনযুক্ত খাবার দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। 15 মাসের সেলিম জ্বর থেকে র্যাশ, এক পর্যায়ে হামে আক্রান্ত হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আবারও অবস্থার অবনতি হওয়ায় স্বজনেরা তাকে নিয়ে আসেন হাসপাতালে। ভর্তি দিছে, সিট খালি নাই, সিট খালি হলে দিব। সন্তান ভালো না থাকলে কিসেরই। সেলিমের মতোই 8 মাসের ফারাবিকে সুদূর ভোলা থেকে রাজধানীর হাসপাতালে নিয়ে এসেছেন স্বজনেরা। ভোলায় ডাক্তার দেখেন নাই? দেখাইছি, ডাক্তারে বলছে এদিকে আসতে, এদিকে দিছে ভর্তি। ফারাবি ও সেলিমের মতো অনেক শিশুই বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী হয়েছে হাম পরবর্তী জটিলতায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ঢাকার বাইরে থেকে আসা অধিকাংশ শিশুকেই হাম পরবর্তী মারাত্মক জটিলতায় রেফার্ড করছে স্থানীয় হাসপাতালগুলো। নতুন আক্রান্তরা সেটা কম, কিন্তু আমার হাসপাতালের ভর্তির হার কিন্তু কম না। কারণ হাসপাতালে ভর্তি কেন বেশি, এগুলো মোটামুটি ম্যাক্সিমামই জটিলতা নিয়ে আসতেছে। ঢাকার বাইরে যে রোগীগুলো হাম আক্রান্ত হয়েছে, মনে করেন এক মাস আগে হয়েছে, ইভেন 2 সপ্তাহ আগে হয়েছে, 1 সপ্তাহ আগে হয়েছে, এরা কিন্তু এখন কিন্তু ওরা এই কমপ্লিকেশনগুলো, জটিলতাগুলো এখন কিন্তু আসতেছে। চিকিৎসকরা বলছেন, হাম থেকে সেরে উঠলেও পরবর্তীতে শিশুরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, শ্বাসতন্ত্র বা ফুসফুসের ক্ষতিগ্রস্ততা, মেনিনজাইটিস, সিভিয়ার ডায়রিয়া, এমনকি কান পাকা ও টনসিলের মতো রোগে। কারণ হাম আক্রান্তের সাথে সাথে কিন্তু জটিলতা না, প্রথমে জ্বর 4-5 দিন, এরপর 4-5 দিন র্যাশ, তারপরেই কিন্তু জটিলতাকে মেইনলি আমাদের ফাইট করতেছে আমরা নিউমোনিয়াকে নিয়ে। এই নিউমোনিয়া ভালো হইতেও আবার সময় লাগে। দেখা যাচ্ছে পেরিফেরিতে যে রোগীগুলো আছে 1 সপ্তাহ 2 সপ্তাহে ভালো হচ্ছে না, লাং প্যারেনকাইমাল ড্যামেজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওরা ভালো চিকিৎসার জন্য আইসিইউর জন্য ওরা ঢাকায় রেফার করতেছে। হাম পরবর্তী জটিলতার লক্ষণগুলো জেনে মায়েদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের খাবারের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি আর আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছে। জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সবাই পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নিলে বাংলাদেশ দ্রুতই সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। রাহুলের রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কর্মসূচির পাশাপাশি নানা উন্নয়ন কর্মকাণ্ডও উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপের কার্যক্রম উদ্বোধন। সংসদ ভবনের শপথ কক্ষে প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্প উদ্বোধন করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বক্তব্যে দেশের জন্য এই প্রকল্প এক ইতিহাস বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে আমরা এমন একটা উদ্যোগের উদ্ভাবন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। লুইকানে নির্মিত, নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক, এবং আজ সেই ভবনের ছাদেই শৈল শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্ব কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে।
গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতার চেষ্টা করছে। এই প্রকল্প সেই পথে আরও এক ধাপ এগিয়ে নেবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স সহ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করবে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বরাবরের মতো এবারও বাজেটে বিএনপি সরকারের মনোযোগে থাকছে কৃষি। চ্যানেল আই এর হৃদয় মাটি ও মানুষের উদ্যোগে কৃষি বাজেট, কৃষকের বাজেট আয়োজনের সুপারিশ হাতে পেয়ে মন্ত্রী বলেন, নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণী পেশার মানুষের কথা শোনা এবং তার আলোকে নীতি গ্রহণ সরকারের অগ্রাধিকার। রিজভী নিউজের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি সরকারের উন্নয়ন দর্শনের অগ্রাধিকারে বরাবরই গুরুত্বে আছে কৃষি। প্রায় ২০ বছর পর তাদেরই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারও কৃষি এবং কৃষকের উন্নতিকে দরদের সাথে বিবেচনায় রেখেছে। কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের কাছ থেকে কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনার সারসংক্ষেপ পেয়ে কৃষি নিয়ে সরকারের দর্শন তুলে ধরেন অর্থমন্ত্রী। বাংলাদেশে যেখানে যারা আছে, শাইখ সিরাজ সাহেব সহ সকলের ইনপুট নিয়ে আমরা পলিসি করছি। আমরা তো ইলেক্টেড একটা নির্বাচিত সরকার, আমরা তো কোনো আইল্যান্ডে বসবাস করতে পারবো না। জিয়া রহমান সাহেব যে শুরু করেছে পল্লী বিদ্যুৎ আইন শুরু থেকে শুরু করে কৃষকের যে চাহিদা এবং কৃষি, ওনার সময় তো একমাত্র খাদ্য দেখে বিশাল ঘাটতির পরে সেটা পূরণ করে রপ্তানি পর্যন্ত সাময়িকভাবে তখন হয়েছিল। বাংলাদেশের মতো এত ছোট জায়গায় এত ঘনবসতি পূর্ণ হয়েও আমাদের কৃষকরা কষ্ট করে কিন্তু আমাদের এই বিশাল জনসংখ্যাকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। সুতরাং এখানে আমাদের একটা বড় থাকবে, বিনিয়োগ থাকবে অবশ্যই, এবং তাদের খালি বিনিয়োগ নাই, যে পলিসিগত সাপোর্ট থাকবে। আমরা মেকানাইজড কৃষির দিকে দিচ্ছি, ন্যানো টেকনোলজির দিকে যাচ্ছি, এআইয়ের মাধ্যমে কৃষির উৎপাদন কিভাবে বাড়ানো যায়, ন্যানো টেকনোলজি ব্যবহার করে কিভাবে বাড়ানো যায়, এগুলো সবগুলো আমাদের পলিসিতে আছে। কৃষি বাজেট, কৃষকের বাজেট আয়োজনের প্রায় ১.৫ দশকের ধারাবাহিকতা আর ৪ দশকের উন্নয়ন সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে সমৃদ্ধ শাইখ সিরাজ কৃষি নিয়ে পরামর্শ তুলে ধরেন। এইভাবে তৃণমূল পর্যায়ে থেকে আসলে ফার্মারের নিডটা কীভাবে যাচাই করা হয়। টাকা হয়তো দেওয়া হয়, কিন্তু টাকার কোনোটা ব্যবহার হয়, কোনোটা হয় না, কোনোটা কোথাও দিয়ে হয় না। আসলে কৃষকের নিডটা কোন কোন জায়গায় অ্যাসেসমেন্টটা করে দিতে পারলে সেটা নিশ্চয়ই কার্যকারিতা বাড়ে, সেগুলোই করা হয় না। বিগত কয়েক বছর এগুলো করে যেটা হয়েছে কিছু রেজাল্ট তো এসছে নিশ্চয়ই। এবার আমরা যেটা সবচেয়ে বেশি, আপনি তো অনেকদিন কাজ করতেছেন। চ্যানেল আই অফিসে কৃষকের বাজেট আলোচনার সুপারিশ হাতে পেয়ে কৃতজ্ঞতা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে রয়েছে কনকা ফ্রিজ হাটের খবর। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কনকা। হ্যাপি থাকুন। রাজধানীতে কোরবানির পশুর হাটে বড় আকারের গরুর দাম ৪ লাখ, মাঝারি আকারের দাম ২ লাখ ও ছোট আকারের গরুর দাম চাওয়া হচ্ছে ১.৫ লাখ টাকা। পশুর দাম নিয়ে ক্রেতাদের আছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যাপারীরা বলছেন, পশু খাদ্য ও পরিবহন খরচ বাড়ায় এবার দাম বেশি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি।
বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আসন্ন ঈদে সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেন সৃষ্ট জনপ্রিয় স্পাই থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র। যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সুলতানা হিমুর রিপোর্ট। জাঁকজমক আয়োজনে প্রকাশ পেল ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র মাসুদ রানার ট্রিজার। দুপুরে চ্যানেলের ছাদ বারান্দায় এই আয়োজন পরিণত হয় কলাকুশলীদের মিলন মেলায়। কাজী আনোয়ার হোসেন সৃষ্ট জনপ্রিয় স্পাই থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৈকত নাসির, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা, সৈয়দা তিথি, অবন্তিকা সহ অনেকে। আমি শর্ট দিতে গিয়ে বুঝতে পারিনি, যেহেতু নতুন, আমি শর্ট দিতে গিয়ে গানের স্কোপটা সামনে রেখেছি এবং আমার এখানে কেটে গিয়েছে। তা আমি চিন্তা করিনি আসলে যে আমার কেটে গিয়েছে কিনা, ব্যথা পেয়েছি কিনা। আমরা খুব সুন্দরভাবে মুভিটা, যদিও অনেক লেট হয়েছে, প্রায় 5 বছরের মতো লেগে গেছে, বিকজ আপনারা জানেন যে কিছু কমপ্লিকেশন ছিল পুরো শুটিংটা কমপ্লিট করার জন্য। সো পারমিশন পাওয়ার পরে আমাদের বাকি শুটিংটা শেষ হওয়ার পর এখন দেখা যাবে। আমি আমার কল্পনা, আমার স্ক্রিপ্ট অনুযায়ী আমি আমার ইমাজিনেশনকে একটা ব্লেন্ড করছি টেকনোলজি দিয়ে। সো এইটা হচ্ছে আমার মাসুদ রানা বানানোর ক্ষেত্রে আমার যে ইমেজ ছিল মাসুদ রানা পড়ার সময়, ওটাকে আমি চেষ্টা করছি পোর্ট্রেট করার জন্য। যৌথভাবে মাসুদ রানা চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। আজকে এত বছর পরে 2026-এ এসে স্বাভাবিকভাবেই মাসুদ রানা নির্মাণে সেই রকম অবয়ব, সেই জলুসটা দর্শক চাইবে, এটাই খুবই স্বাভাবিক। সব কিছু মিলিয়ে আসন্ন ঈদে তো আমরা আশা করছি দর্শকরা চলচ্চিত্রে বা টেলিভিশন, সিনেমা হলে একটা ভালো জিনিস দেখতে পাবে। রাসেল রানার প্রতি কোনো শর্ট কিন্তু রাসেল রানা এইতে তৈরি করা না। রাসেল রানা এই সিনে যত শর্টে যতগুলি শর্ট আছে রাসেল রানার, সবগুলি রাসেল রানার রিয়েল শর্ট, এখানে কোনো এআই নাই। শিগগিরই প্রকাশ পাবে সিনেমাটির হল তালিকা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটল ডাটা কৃষি সংবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে ভোলা ও হবিগঞ্জের পশুর হাট। হাটগুলোতে চলছে গরু ছাগল কেনাবেচা, দর কষাকষি আর উৎসবের আমেজ। সরবরাহ বেশি থাকলেও দাম কিছুটা চড়া বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন পশু খাদ্য ও পরিচর্যার খরচ বাড়ায় দামও বেড়েছে। এবার প্রকৃতি সংবাদ। স্বপ্ন দেখে তরুণরা, আর সেই স্বপ্ন যখন মিশে যায় বিজ্ঞান আর প্রযুক্তির সঙ্গে, তখনই জন্ম নেয় নতুন সম্ভাবনার বাংলাদেশ। খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা যেন ঠিক তেমনই এক ভবিষ্যতের গল্প। কারো হাতে রোবোটিক্স, কারো প্রজেক্টে জলবায়ু পরিবর্তন মোকাবেলার নতুন ভাবনা। কেউ ভাবছে পরিবেশ নিয়ে, আর কেউ বা কাজ করছে জীববৈচিত্র্য রক্ষায় আধুনিক প্রযুক্তি নিয়ে। উদ্ভাবন আর সৃজনশীলতায় প্রাণ ফিরে পায় পুরো মেলা প্রাঙ্গণ। এখন দেখবেন খেলার খবর। আইসিসি নারী টি-20 বিশ্বকাপের জন্য অন্য যে কোনো বারের চেয়ে এবারের প্রস্তুতিকে ভালো বলছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার বাংলাদেশ খেলবে গ্রুপ 1-এ। এই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাকিস্তানের বেলুচিস্তানে সেনা সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণে কমপক্ষে 24 জন নিহত। ঈদ উদযাপনে পরিবার সহ বাড়ি যাওয়ার পথে হামলা। ফরিদপুরের নগরকান্দায় বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের 4 সদস্য সহ 5 জন নিহত। রোগী নিয়ে মেডিকেলে যাওয়ার পথে দুর্ঘটনা। পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে জমা হতে পারে আজ। সংযুক্ত হচ্ছে ফরেনসিক ও পোস্টমর্টেম রিপোর্ট সহ আরও কিছু আলামত।
সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন। সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থায় দেশ প্রবেশ করেছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য। তথ্য প্রযুক্তি নির্ভর কৃষির জন্য বাজেট বরাদ্দের কথা জানালেন অর্থমন্ত্রী। কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশ সরকারকে হস্তান্তর। এবং ঈদে মুক্তি পাচ্ছে কাজী আনোয়ার হোসেন সৃষ্ট জনপ্রিয় স্পাই থ্রিলার অবলম্বনে চলচ্চিত্র মাসুদ রানা, যৌথ প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।